আলাইকুম। আশা করি চিরন্তন সুখী হৃদয়ের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকেই স্বাগতম। আচ্ছা, অনেকেই হয়তো ক্লাসে আসছো বা আসছো না, এরকম অবস্থা। আচ্ছা, এই এদিকে তাকাই। অলরেডি অনেকে চলে আসছো। তো তোমরা যারা আসছো, যারা ক্লাসে আসছো, ক্লাসে চলে আসছো, তোমরা কি জানো আজকের ক্লাসটা কি নিব? আজকের ক্লাসটা নেব হইছে বাংলা দ্বিতীয় পড়তের, এই কই তুই, বাংলা যে দ্বিতীয় পড়তে আছে, এই বাংলা দ্বিতীয় পড়তের ওভারঅল কেমনে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলবো। বাংলা দ্বিতীয় পড়তো, হ্যাঁ, সামনে তো তোমাদের টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় ওভারঅল কিভাবে ভালো করতে পারো, বাংলা দ্বিতীয় পড়তে এ প্লাস পাওয়ার জন্য কেমনে পড়লে তুমি বাংলা দ্বিতীয় পড়তে এ প্লাস পাবা, কোন টপিকগুলো পড়া উচিত তোমার, কিভাবে পড়লে এ প্লাস পাবা, কোন টপিকগুলো পড়া উচিত তোমার, এগুলো নিয়ে কথা বলবো আজকে। ভাইয়া আজকে শীতে ধরছে ভাইয়াকে, আর বললো না, সর্দি লেগে গেছে একেবারে। হ্যাঁ, যাই হোক, মানে অসুস্থ বুঝছো। আজকে ক্লাস নিব কি নিব না, নিব কি নিব না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরে শেষ পর্যন্ত ভাবলাম যে না, আজকে ওদের সাথে লাস্ট ক্লাস, অবশ্যই ওদের ক্লাসটা মিস দেওয়া যাবে না, এই আর কি, তাই আসা। যাই হোক, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর হৃদয় ভাই চিরন্তন সুখী মানুষ, বুঝছো, এটা মাথায় রাখবে তোমরা। আচ্ছা, যে জায়গায় থেকে ক্লাসটা দেখতেছো তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, প্লাস পাশাপাশি তোমাদের যে ফ্রেন্ড আছে না, তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, ক্লাসটা কে কোন জায়গা থেকে দেখতেছো একটু দেখি তো, কে কোন জায়গা থেকে দেখতেছো ক্লাসটা? আচ্ছা, যে জায়গা থেকে দেখতেছো ক্লাসটা, যে জায়গা থেকে দেখতেছো ক্লাসটা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, ভর্তি কিভাবে হবো? হ্যাঁ রে, ক্লাস নেই তারপর ভর্তি, হ্যাঁ, ভর্তি কিভাবে হবো? হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য বিস্তারিত ক্যাপশন দেখো। নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজশাহী, এই রাজশাহী আছে না ভাইয়া, ময়মনসিং, হ্যাঁ ময়মনসিং আমার এলাকা, বুঝছো, ময়মনসিং, বরগুনা, বাহ, অনেক জায়গা থেকে দেখতেছো তোমরা। এই ক্লাসে আজকে এত রেসপন্স কম থাকলে হবে নাকি? আজকের ক্লাসটা হবে জাক্কাস একটা ক্লাস, যে জায়গায় আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পড়তে একেবারে পুরো কোন টপিকটা উত্তর করবা, কেমনে উত্তর করতে হবে, কিভাবে উত্তর করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, এই সব নিয়ে কথা বলবো। তারপরে যদি তোমরা ক্লাসের রেসপন্স কম থাকো তাহলে হইলো? এটা বলো, এটা কি হইলো? আচ্ছা, এক কথাই সিলেবাস বিশ্লেষণ, আজকের ক্লাসটা হচ্ছে সিলেবাস বিশ্লেষণ। সিলেবাস বিশ্লেষণ একেবারে তুমি, আমি তোমাকে বলতে পারি, তুমি যদি ক্লাসটা সবটা মনোযোগ সহকারে দেখো, তাহলে বাংলা দ্বিতীয় পড়তে তোমাকে মনে করো যে 90 মার্ক তোলার জন্য কেউ তোমাকে আটকাতে পারবে না। 90 মার্ক তোলার জন্য কেউ তোমাকে আটকাতে পারবে না, বুঝছো। যদি মনে করো যে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখো, হৃদয় ভাই যা বলে এগুলো যদি মনোযোগ সহকারে শোনো, তাহলে সিলেবাস বিশ্লেষণ, আজকের ক্লাসটা হচ্ছে সিলেবাস বিশ্লেষণ। সিলেবাস বিশ্লেষণ একেবারে এ টু জেড, এত ইজি করে করবো তুমি কল্পনা করতে পারবে না। আচ্ছা, এবার অনেকেই চলে আসছে, 3 মিনিট আমাদের ক্লাস ওভারঅল হয়ে গেছে, অনেকেই চলে আসছি। তোমরা যারা যে জায়গা থেকে ক্লাসটা দেখতেছো সবাই লিখবা স্টার্ট, সবাই লিখবা কি স্টার্ট, যে ভাইয়া শুরু করেন, শুরু করেন, হ্যাঁ সবাই লিখো, তাহলে আমি ক্লাস শুরু করে দেব। সবাই লিখো যে শুরু করেন, তাহলে আমি শুরু করে দেবো ক্লাস। ভাই এই FRB 4 পয়েন্ট কম্বো করছে, ভর্তি আছে, তাহলে কি 99 টাকা দিয়া করছে, ভর্তি হতে হবে না? কম্বো করছে থাকলে ভর্তি হতে হবে না, ঠিক আছে। স্টার্ট, ওকে ডান।
আচ্ছা, স্টার্ট করেন। আচ্ছা, অনেকেই আর ক্লাসটা তোমরা চাইলে একটু শেয়ার দিতে পারো, হ্যাঁ, তোমাদের ইচ্ছা শক্তির উপর এটা নির্ভর করে। তোমরা যদি মনে হয় যে না টাইম লাইনে ক্লাসটা রেখে রাখি, কারণ হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত কাজে লাগবে, এটা ফাইনাল পরীক্ষা একেবারে পূর্ব পর্যন্ত তোমার কাজে লাগবে। ওকে, স্টার্ট। তো চলো, সিলেবাস বিশ্লেষণ 80+ মার্ক প্লাস পাওয়ার জন্য আমার বাংলা দ্বিতীয় পড়তে কি করা উচিত, কি করণীয়, আমার বাংলা দ্বিতীয় পড়তে কি করণীয়। ওকে, এবার আর কথা না বাড়াই, চলো প্রথমেই চলে যাব আমরা কুইশন নং 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্ন। আচ্ছা, 1 নং প্রশ্নে আসে হচ্ছে উচ্চারণের নিয়ম। কি আসে হচ্ছে উচ্চারণের নিয়ম। উচ্চারণের নিয়ম আসে। উচ্চারণের নিয়ম, এই নিয়মের মধ্যে কি লিখলাম এবার একটা উচ্চারণের নিয়ম। ওকে, এটা হচ্ছে 1 নং প্রশ্ন, উচ্চারণের নিয়ম। অথবা দিয়ে আসে, অথবাদে আসে কি, অথবাদে আসে 8টা শব্দের মধ্যে 5টা শব্দের উচ্চারণ লিখো। কি আসে যে 8টি শব্দের মধ্যে 5টি শব্দের উচ্চারণ লিখো। 5টি শব্দের উচ্চারণ লিখো। শব্দের উচ্চারণ লিখো। ওকে, এই হচ্ছে আমার 1 নং কোশ্চেন। এই একটু এদিকে তাকাই সবাই, হ্যাঁ, একটু এদিকে তাকাই। এদিক ওদিক কি আমার দিকে তাকানোর জন্য বলছিল, কি বলতেছি সেটা শোনো। পোলাপান শোনে না, কথা শোনে না। আচ্ছা, কি বললাম, উচ্চারণের নিয়ম। অথবা হচ্ছে 5টি শব্দের মধ্যে, মানে 8টি শব্দের মধ্যে 5টি শব্দ লিখো। 5টি শব্দের উচ্চারণ লিখো। 5টি শব্দের উচ্চারণ লিখো 8টি শব্দের মধ্যে। উচ্চারণের নিয়মে তোমার সবচেয়ে একেবারে, আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো তোমার পরীক্ষাতে আসবে, বুঝছো? মানে আমি এই জায়গায় দাঁড়ায় থেকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো তোমার পরীক্ষাতে আসবে। আচ্ছা, দেখো, উচ্চারণের নিয়মের মধ্যে আসে হয়েছে যা ষড়ের উচ্চারণ আসে, এ ধ্বনির উচ্চারণ আসে, তারপর হচ্ছে মফলা বফলা, ষড় এ মফলা বফলা, এই তো ষড় ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, মফলার উচ্চারণ, বফলার উচ্চারণ, শেষ। এই যে 4টা বললাম না, এই 4টা থেকে যে কোনো একটা পরীক্ষা চলে আসবে। কি বললাম বলছি যে উচ্চারণের নিয়মে যে ষড় এ ম ব, এই যে 4টা বললাম, এই 4টা থেকে যে কোনো একটা আসে পরীক্ষায় আসে যাবে। সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি এই ষড় ধ্বনির উচ্চারণ অথবা এ ধ্বনির উচ্চারণ, এই দুইটা সবচেয়ে বেশি। দেখবা এখানে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের এখানে দেখবো 100% অনেকেরই টেস্ট পরীক্ষায় এই দুইটা কোশ্চেন আসবে। 100% আসবে। আচ্ছা, এবার দেখি তো উচ্চারণের নাম কি বলছি, এ ধ্বনির উচ্চারণ আর এসে ষড় ধ্বনির উচ্চারণ, এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, এরপর দেখি, এরপর সে 8টা শব্দের মধ্যে কয়টা শব্দ, 5টা শব্দের উচ্চারণ লেখো। এবার কথা আছে ভাই, উত্তর করবো কোনটা, উত্তর করবো হচ্ছে এই অথবা দিয়ে যেটা আসে এটা কি, উচ্চারণ লিখো। উত্তর করবো কি, উচ্চারণ লিখো, শব্দের উচ্চারণ যে লিখে এই উচ্চারণ লিখো, আমরা উত্তর করব। কথা বুঝছি নাকি বুঝি নাই? উচ্চারণ লিখো। অনেকেই উচ্চারণের নিয়ম লিখবে, অনেকেই উচ্চারণ লিখবে। এখন কথা হচ্ছে উচ্চারণের নিয়মে 5টা বলে যে 5টা এক্সাম্পল দাও, হ্যাঁ, উচ্চারণের নিয়মে বলে যে 5টা উদাহরণ দাও, 5টা নিয়ম লিখো উচ্চারণের, এদনির 5টা নিয়ম লিখো বা অদনির 5টা নিয়ম লিখো। তো এই যে 5টা নিয়ম লেখার জন্য বলে তুমি 5টা নিয়ম একেবারে সুন্দর করে হ্যান্ড রাইটিং ও এত ভালো লিখছো, এত সুন্দর করে লিখছো, তারপরে তোমাকে 5-এর মধ্যে 4 দেয়। কত দেয়? 4 দেয়। 5-এর মধ্যে কত দেয়? 4 দেয়। মানে একেবারে তুমি বইয়ে যা ছিল তাই লিখছো, এর বাহিরে একটা অক্ষর লিখো নাই, তারপরে তোমাকে কত দেবে? 5-এর মধ্যে 4 দিবে। 4। এবার আসো 2 নাম্বারটা।
এবার আসো 2 নম্বরটা। 2 নম্বরে কি আছে? 8টা শব্দের মধ্যে 5টা শব্দের উচ্চারণ লিখো। 8টা শব্দের মধ্যে কয়টা? 5টা শব্দের উচ্চারণ লিখো। ওকে, এবার আছে 5টা শব্দের উচ্চারণ যদি তোমার 5টাই হয় তাহলে স্যার কাটার কোনো অপশন নেই, কাটার কোনো অপশন নেই। অর্থাৎ কি 5টা শব্দ আছে, 5টা শব্দের উচ্চারণ তুমি সঠিকভাবে লিখছো, 5 পাবা। একটা লিখছো 1 পাবা, 2টা লিখছো 2 পাবা, 3টা লিখছো 3 পাবা। আর 8টা শব্দের মধ্যে 5টা শব্দ তোমার কাছে লিখা কোনো ব্যাপার না। উচ্চারণে এই জাহিদ ভাই যা পড়াইছে তা ভালো করে পড়লেই এনাফ আমাদের। জাহিদ ভাই যা পড়াইছে তা ভালো করে পড়বা, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না উচ্চারণ। তো তোমাকে কি বললাম? উচ্চারণ লিখো, এইটা লিখবা তোমরা, এইটা। এবার কথা হচ্ছে, দেখো তোমার যে 8টা শব্দ আছে, এইদিকে তাকো, ভালো করে মনোযোগ দাও। আজকে বললাম প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে এ প্লাস কেমনে পাইতে হয়। সবচেয়ে বড় কথা, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এখানে প্রশ্নই বুঝে না, যে কেউ কোনটা লিখলে ভালো মার্ক পাবো, কোনটা লিখলে ভালো মার্ক পাবো না, কিভাবে লিখতে হবে এটাই বুঝে না, তাহলে তো হইল না। আচ্ছা, এবার এই 8টা শব্দের মধ্যে তোমার কাছে কমন পড়ছে কয়টা? 3টা। কমন পড়ছে কয়টা? 3টা কমন পড়ছে। 8টা শব্দ লিখতে হবে কয়টা? 5টা। তাহলে তখন আর এটা আন্স করবে না, উচ্চারণ লিখো, এটা আন্স করবে না তখন আর। কারণ কি? কারণ দেখবো যে এই জায়গায় তো তোমার অধ্বনি আর এধ্বনি এই দুইটা তো যে কোনো একটা আসবেই, যে কোনো একটা আসবেই, এধ্বনি আর অধ্বনি যে কোনো একটা যেহেতু আসবেই, তাহলে তুমি এইখান থেকে যে কোনো দুইটা ভালো করে মুখস্থ করে রাখবা, দুইটাতে একটা কমন পাই যাবা, শেষ। তাহলে তার কোনো টেনশন নেই। আচ্ছা, এবার তাহলে এই জায়গায় যদি 8টার মধ্যে মনে করো যে 5টা কমন পড়ে তাহলে লিখবা, কারণ একটা যদি উল্টা পাল্টা লিখবে 1 মার্ক কাটা। এইখানে আর স্যার কোনো বিবেচনা করবে না, তোমার উচ্চারণে যদি একটু ভুল হয় তাহলেই কাটা। মানে বানান একটা ভুল লিখছো, উচ্চারণ নেই, উচ্চারণ ভুল লিখছো মানে কাটা, এখানে কোনো বিবেচনার বিষয় নেই। তো এইটা একটু মাথায় রাখতে হবে। তো যেটা বললাম যে তুমি উচ্চারণ লিখবা, কি লিখবা? উচ্চারণ লিখবা, কি লিখবা? উচ্চারণ লিখবা, উচ্চারণ। কিন্তু উচ্চারণের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে 8টার মধ্যে যদি 5টা কমন পড়ে তাহলে লিখবা। 8টার মধ্যে 4টা কমন পড়ছে, তাহলে তুমি 4টা পারো। আর মনে করো যে আর যে বাকি যেগুলো আছে বাকি থাকে ওইগুলা বাকি 4টা তুমি পারো না, আন্দাজি লিখলে, আন্দাজি লিখলে বিশ্বাস করো তুমি আন্দাজি লিখলে উচ্চারণ জীবনেও হবে না, তুমি জীবনেও কি হবে না। এর জন্য লিখবা না, এর জন্য লিখবা না। এইটা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি বলো? এটা বুঝতে পারছি নাকি বুঝছি না বলো? মানে এটা কি বুঝতে পারছি? জানুয়ারির 5 তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা, এই যা বলতেছি তা একটু ভালো করে করো তাহলেই হবে, দেখবো যে। আচ্ছা, এটা কি ক্লিয়ার? মানে 1 নং প্রশ্নের উত্তরটা কি ক্লিয়ার যে কি করবো কাহিনী? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই সি লিখো, তাইলেই হবে। সি লিখো, সবাই সি লিখো, ক্লিয়ার হয়ে থাকে সি লিখো, সবাই ক্লিয়ার হলে সবাই সি লিখো, তাইলেই হবে। হ্যাঁ, সি। আচ্ছা, আর সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিই, ওরা শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, জি ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এরপরের কোশ্চেন হবে আমরা, এবার হচ্ছে 2 নং আনসার, 2 নং প্রশ্ন উত্তর। 2 নং প্রশ্ন। এবার 2 নং প্রশ্ন আছে তোমার প্রমিত বাংলা বানানের নিয়ম। কি আসবে? প্রমিত বাংলা বানানের নিয়ম। প্রমিত বাংলা বানানের নিয়ম। বাংলা একাডেমি যে প্রমিত বাংলা বানান আছে, এই প্রমিত বাংলা বানানের নিয়ম। নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম। তার মানে এখানে আসবে কি? আসবে হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। ওকে, ডান। আর কি আসবে? আর আসবে 8টি বানানের মধ্যে 5টি শুদ্ধ বানান লিখো। 8টি অশুদ্ধ বানানের মধ্যে 5টি শুদ্ধ বানান লিখো। অশুদ্ধ বানানের মধ্যে অথবা দিয়ে আসবে, এটা অথবা 5টি শুদ্ধ লিখো, 5টি শুদ্ধ বানান লিখো, বানান লিখো। আচ্ছা, এবার দেখো এই জায়গাটা খুবই একটা ক্রিটিক্যাল জায়গা, এটা খুবই টাফ। কারণ এই জায়গায় তুমি মানে যতই ভালো পারো প্রমিত বাংলা বানানের নিয়ম লিখতে যাবে না। মানে তুমি অনেক ভালো পারো, অনেক বেশি ভালো পারো, অনেক বেশি, যা বলার বাহিরে, এতটাই ভালো পারো যা বলার বাহিরে, তারপরে তুমি কি করবে না? এখানে লিখবো না, এটা লিখবো না, লিখবো না, এটা কি করবে না? এটা লিখবো না। মানে তুমি যতই ভালো পারো, তুমি কি করো? যতই ভালো পারো, হ্যাঁ, তাহলে লিখবো না। বুঝতে পারছি?
আচ্ছা, তার মানে কি বললাম যে তুমি যতই ভালো পারো প্রমিত বাংলা বানানের নিয়ম লিখবো না। কি লিখবো? ক্লাস নিবা? আসো আসো। আচ্ছা দেখি, তার মানে কি বললাম, এই জায়গায় যে কাজটা করতে হবে, কি করতে হবে, যে 8টি অশুদ্ধ বানানের মধ্যে 5টি শুদ্ধ বানান লিখো। আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, যেই জায়গাতে তোমার বানান 100 বানান থাকবে। হ্যাঁ, 100 বানান থাকবে। এই 100 বানান পড়ে গেলেই তোমার এই জায়গাতে কমন পড়বে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, এই 8টি শুদ্ধ বানানের মধ্যে 5টি শুদ্ধ বানান লিখো। এই জায়গায় আমি তোমাদের 100 বানান দেব, 100 ওয়ার্ড দেব। এই 100 ওয়ার্ড থেকে তুমি যদি 100 ওয়ার্ড ভালো করে পড়ে যাও, একবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমার যে ক্লিয়ার হয়ে যাবে। 100 ওয়ার্ড পড়লেই ক্লিয়ার, আর কিছু লাগবে না। বুঝতে পারছি কথা? কথা কি বুঝতে পারছি? তার মানে কি বলছি, প্রমিত বাংলা বানানের নিয়ম লিখতে যাব না। তুমি অনেক ভালো পারো, লেখার দরকার নেই, লেখার দরকার নেই। আচ্ছা, প্রমিত বাংলা বানান অনেক ভালো পারো, লেখার দরকার নাই। তাহলে লিখবোটা কি? লিখবো হচ্ছে মোহাম্মদ রাকিব ইসলাম, রাকিব সাহেব। বহুদিন পর ক্লাসে রাকিব সাহেবকে দেখলাম। হ্যাঁ, আচ্ছা। তো এবার লিখবো কি? লিখবো হচ্ছে 8টা অশুদ্ধ বানানের মধ্যে 5টি শুদ্ধ বানান লিখবো। 5টা হলে 5 মার্ক, শেষ। এই জায়গায় বানানের নিয়ম যতই ভালো লিখো, তোমাকে 3-এর উপরে দিবে না, জানি দেয় না, কেন জানি দেয় না, আল্লাহ জানে। দিলে হয়তো সমস্যা, মানে দিলে হয়তো কি ওনাদের জমি জমা বিক্রি করে তোমাদেরকে মনে হয় নাম্বার দেয় ওনারা, এর জন্য দিতে চায় না, বুঝছো টিচাররা। তো এই জায়গাটা দেওয়া উচিত, তো এটা যদি তো দেয় না। পিডিএফটা কোথায় দেবেন ভাইয়া? পিডিএফটা দিব, হ্যাঁ, কোথায় দিব? পেজেই দিব ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে কি বললাম, যে 8টা শুদ্ধ বানানের মধ্যে 5টা শুদ্ধ বানান লিখবা, শেষ। এই 2 নম্বরে কোনো কথা নাই, 1 নম্বরে কোনো আনসার করবো না, 2 নম্বর ট্রান্স করবো। নত্যবিধান কি? নত্যবিধান 4টি নিয়ম লেখো। এই কোশ্চেনটা কমন নয় ভাইয়া। আরে নত্যবিধান কি? নত্যবিধান 4টা নিয়ম লেখো। হ্যাঁ, নত্যবিধান এটা আইসা গেল, বানানি নিয়মে এটা আসলো যে নত্যবিধান কি? নত্যবিধানে 4টা নিয়ম লেখো। কিন্তু দুঃখজনক বিষয় কি জানো, যে তুমি এটা যতই ভালো লেখো, জীবনে তুমি কি পাবা না, মনে করো যে ভালো মার্ক করতে পারবা না। ব্যাপারটা সেখানে, বুঝতে পারছি কথা? তো এটা লেখা যাবে না। আচ্ছা, পিডিএফটা কোথায় দেবেন ভাইয়া? এই যে একটা বললাম যে পিডিএফ দিব, সবাই এখন এই পিডিএফ এর পিছনে পড়ে গেছে। পিডিএফটা দিব রে ভাই, দিব, হ্যাঁ, পেজেই দিব এই পিডিএফটা, কিছুদিনের মধ্যে পাবা, কিছুদিনের মধ্যে পাবা। ক্লাস নিবা? আসো আসো। আচ্ছা, আমি তো বানানের নিয়ম লিখে 5 পাইছি। এই রে কপাল, তোমার কপাল, হ্যাঁ, এটা তোমার কপাল, ঠিক আছে। ভাইয়া আপনার টুপিটা সুন্দর, এই টুপি আমার না, এই টুপি মনি ভাইয়ের। আচ্ছা, ওই দিন খুব টানা লাগছে, মনি ভাই বলছে ধরো তুমি এই টুপি নিয়ে নাও, তোমার নামে দলিল করে দিয়ে দিলাম। নিয়ে নিলাম, ভাবলাম যে বাহ সুন্দর ইতো আছে টুপিটা, নিয়ে নি, এ আর কি, বুঝছো। ভাইয়া ছোট্ট বাবুটা কে? আচ্ছা যাই হোক, 1 নং কি করবো, যে 1 নং তো বলেই দিলাম, ঠিক আছে। 1 নং কি করবো? 1 নং বলেই দিলাম যে 1 নং হচ্ছে 8টা ওষুধ, সরি 1 নং কই, এই যে 1 নং বললাম উচ্চারণের নিয়ম না লিখে লিখবে সব 8টি শব্দের মধ্যে উচ্চারণ লিখবা, উচ্চারণ লিখবা, এই আর কি। আচ্ছা, এরপর দেখি, এরপর হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। 3 নং বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন লিখবে কিভাবে, এটা একটু ভালো করে বুঝিয়ে দেন। হ্যাঁ, এটাও বলবো, কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, সবগুলো বলবো। ভাইয়া বেবিটাকে সামনে আনেন, হ্যাঁ, বেবিটা চলে গেছে, আর একবার সামনে আসলে নিয়ে আসবো, যাও। ভাইয়া বাবুটাকে দেখি, হ্যাঁ। আচ্ছা, 3 নং প্রশ্ন, 3 নং প্রশ্ন, 3 নং প্রশ্ন। আচ্ছা, কিভাবে লিখবো? এই A to Z আজকে তো বললাম যে আজকে ক্লাসটা তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস বিশ্লেষণ কিভাবে লিখতে হবে না লিখতে হবে, প্লাস পাওয়ার জন্য কি করতে হবে, এইটা বলতেছি। আচ্ছা, 3 নং প্রশ্ন হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। 3 নং প্রশ্ন কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই জায়গায় 3 নং বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া, এই যে শব্দগুলো আছে, যেগুলো আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী যেগুলো আছে, বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া,
তো ওইগুলা যেগুলো আছে, তো যেগুলো আছে ওইগুলা হচ্ছে ব্যাকরণ শব্দ শ্রেণী। জাহিদ ভাই তোমাদেরকে যা যা পড়াইলো ব্যাকরণ শব্দ শ্রেণী। এমন কথা আছে ব্যাকরণ শব্দ শ্রেণীর মধ্যে ব্যাকরণ শব্দ শ্রেণী থেকে প্রশ্ন আসে, মানে অ্যানালাইসিস প্রশ্ন, বিশেষণ সম্পর্কে লেখো, বিশেষণ সম্পর্কে লিখো, এগুলো সম্পর্কে আসছে প্রশ্ন। তো এবার দেখি, তো এবার যেটা করতে হবে যে অথবা দিয়া আরো একটা কোয়েশ্চেন আসে যে তোমার ব্যাকরণ শব্দ শ্রেণী চিহ্নিত করো। কি করো? চিহ্নিত করো। অথবা দিয়ে আসে ব্যাকরণ শব্দ শ্রেণী নির্দেশ করো। ব্যাকরণ শব্দ শ্রেণী কি করো? নির্দেশ করো। নির্দেশ করো বা চিহ্নিত করো। নির্দেশ করো। ব্যাকরণ শব্দ শ্রেণী কি করো? নির্দেশ করো। তো এই যে ব্যাকরণ, ভাইয়া যদি কমন না পড়ে তখন কি কমন পড়বে না? কোনটা কমন পড়বে না বলো? শুদ্ধ বানান কমন পড়বে না? আরে পড়বে না কেন শুদ্ধ বানান? 1 থেকে 10 নং গ্রামারের অথবা 30 মার্কের পিডিএফ কিভাবে পাবো ভাইয়া? সব পাবা। আচ্ছা, এবার যেটা বলতেছি, কি বলছি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বর্ণনামূলক প্রশ্ন আসে। কি আসে? বর্ণনামূলক প্রশ্ন আসে। বর্ণনামূলক প্রশ্ন আসে। আর কি আছে? নির্দেশ করো। নির্দেশ করো। ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো, এটা আসে। ওকে, তো এবার কি আনসার করবো? এটা আনসার করবো ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ। কারণ হচ্ছে 5টা থাকবে, 5টা উত্তর করে ফেলবো, এনাফ। 5টি থাকবে, 5টি উত্তর, শেষ। 5টা থাকবে, 5টা উত্তর করবা। 5টা থাকবে, 5টা উত্তর করবা, তাইলেই হবে। ভাইয়া কোয়েশনটা পরে আনসার দিল না, তার মানে ডাল মে কুছ কালা है। ঘটনা সত্যি। কোন কোয়েশনটা তোমরা করছো যেটা পরে আনসার দেই নাই? হ্যাঁ, এটা তো আমি দেখি নাই। আচ্ছা, ভাইয়া কলেজের পরীক্ষাতে আসবে কি? কোন কোয়েশনটা করছো যেটা পরে আনসার দেই নাই? ভাইয়া পারিভাষিকের উপর একটা ক্লাস নেন। এটা পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের, হ্যাঁ, শুরুতে দিয়ে দিচ্ছি। হৃদয় ভাইয়াকে কিউট লাগছে আজকে। হৃদয় ভাইয়াকে কিউট লাগে। স্যার 13 তারিখে ক্যাম্পাসে থাকবেন। 13 তারিখ ক্যাম্পাসে কি? 13 তারিখ ক্যাম্পাসে কি বলো? বাবুটারে দেখান। বাবুটা চলে গেছে। হ্যাঁ ভাইয়া, বাবুটারে এই কোয়েশন। আচ্ছা, উচ্চারণের নিয়মটা শুধু পড়লে হবে না। আমি তো অতবার যেটা আছে, মানে যে কোনো একটা পড়ো, 2টা পড়ার দরকার নাই। যে কোনো একটা পড়ো, 2টা পড়ার দরকার নেই। 2টা পড়ার কি একদম দরকার নেই। যে কোনো একটা পড়ে, একটা পড়লেই হবে। যে কোনো একটা পড়লেই হবে, ঠিক আছে? আর এখানে ব্যাকরণ শব্দটি নির্দেশ করে এটা পড়বার কারণ কি জানো? কারণ হচ্ছে 5টা, একটা হলে 1 মার্ক, একটা হলে 1 মার্ক, একটা হলে 1 মার্ক, তার মানে 5টা হলে 5 মার্ক। তো ওইটার জন্য পড়বা। আর এই ব্যাকরণ বর্ণনামূলক প্রশ্ন লিখতে গেলেই তোমার মনে করছে মার্ক কাটা যাবে। বর্ণনামূলক প্রশ্ন লিখতে গেলে কি মার্ক কাটা যাবে? ভাইয়া কলেজের অর্ধবার্ষিক পরীক্ষা কি এগুলো আসবে? যদি ফার্স্ট পার্ট থেকে পরীক্ষা হয় তাহলে এগুলো আসবে। মানে সেকেন্ড পার্ট থেকে যদি পরীক্ষা হয় তাহলে আসবে। ভাইয়া ব্যাকরণ শব্দ শ্রেণী, ভাইয়া ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পূর্ণ শেষ হয়নি। আজকে আপনার লাস্ট ক্লাস। হ্যাঁ, আজকে আমাদের তোমাদের যে দায়িত্বটা নিয়েছিলাম, এই দায়িত্বটার লাস্ট ক্লাস। পারিভাষিকের পিডিএফটা কই পাবো ভাইয়া? এটা তো দিয়ে দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে জানোই না, না জানলে তো হবে না। আচ্ছা, 4 নং কোয়েশনে যাই এবার। 4 নং খুবই একটা টাফ কোয়েশন এসে 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্ন খুব টাফ। সবাই এটা নিয়ে মনে করে যে হতাশায় থাকে। আচ্ছা, পিডিএফ কই পাবো, পিডিএফ কোথায় পাবো, এই সব কোয়েশন এখন করবো না। হ্যাঁ, এখন ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবো। লাস্ট পর্যন্ত ক্লাসে থাকলে ক্লাসের লাস্টে আমি বলে দেবো যে পিডিএফ কই পাবা, ঠিক আছে? ক্লাসের লাস্টে আমি বলে দেবো যে পিডিএফ কই। ব্যাকরণিক শব্দ নির্দেশ করে কিছু উদাহরণ দেন। আরে আমি বললাম যে আমার নাম হৃদয়, বললাম যে আমার নাম হৃদয়। আমার নাম কি? হৃদয়। আমার নাম হৃদয়। এবার বললো হৃদয়ের নিচে দাগ দেওয়া আছে। হৃদয় কোন শ্রেণী, মানে কোন ধরনের শব্দ, ঠিক আছে? এটা কি বিশেষ্য নাকি বিশেষণ নাকি সর্বনাম নাকি অব্যয় নাকি ক্রিয়া, এই ব্যাপারটা আর কি। তখন এই যে এই শব্দ এখানে আছে, এটা 1 নম্বর ব্যক্তি, এটা আছে আমার নাম হৃদয়। আবার মনে করে যে এই হৃদয় কি হবে বলো? হৃদয় হচ্ছে একটা বিশেষ্য, একটা নাম, শেষ উত্তর। এইটাই আর কি ব্যাকরণিক শব্দ শ্রেণী। একটা গল্প দেওয়া থাকলো, একটা কি দেওয়া থাকলো? গল্প দেওয়া থাকলো। আর দেওয়া থাকলো এরকম যে আকাশটা আজ অনেক সুন্দর। আজ অনেক সুন্দর দেখাচ্ছে। আকাশটা আজ অনেক সুন্দর দেখাচ্ছে।
এই দিনে নদীর পাড়ে ঘুরতে গেলে অনেক মজা হবে, মজা হবে। তো এই যে দুইটা লাইন লিখলাম, এবার বললো এই দুইটা লাইন থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো, যে কোনো দুইটা তিনটা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। এ না আছে আকাশ, আকাশটা কোন ধরনের শব্দ বলতে পারে, বললো যে নদীর পাড় কোন ধরনের শব্দ বলতে পারে, ঘুরতে এটা কোন ধরনের শব্দ বলতে পারে, এই আর কি কোয়েশ্চেন, আর কিছু না। আচ্ছা, এবার আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ ভাইয়া, পিডিএফ এর কাহিনী পরে বলবে, এখন কি একটা কথা বলবে না তোমরা, পিডিএফ এর কথা বলবে। আচ্ছা, 4 নং প্রশ্নের উত্তর এবার দেখি। 4 নং প্রশ্নের উত্তর কিভাবে লিখবো, সবগুলোর উত্তর কিভাবে লিখবে এটা A to Z বলে দিব ভাই লাস্টে, এটা নিয়ে টেনশন করে না, আগে একটু দেখো প্রশ্ন। এবার এসে 4 নং প্রশ্নের উত্তর, 4 নং প্রশ্নের উত্তর দেখি। চলো, 4 নং প্রশ্নের উত্তর আছে, টপিক আছে উপসর্গ, প্রকৃতি প্রত্যয়। আচ্ছা, আজান হইতেছে, 1 মিনিট। আচ্ছা, এবার দেখি ভাই, এগুলো কি বইটা কি প্র্যাকটিস করলে হবে না কেন? অবশ্যই হবে। আচ্ছা, কি কি আছে এই 4 নঙ্গে, কি কি আছে? 4 নঙ্গে আছে উপসর্গ, প্রত্যয়, সমাস। উপসর্গ, প্রত্যয়, সমাস, এইটা আছে 4 নঙ্গে। আচ্ছা, একজনে বলছে ভাই এটা তো 5 নঙ্গে। আরে না, এটা 5 নঙ্গে কি করা হয়? এটা 4 নঙ্গের কোয়েশ্চেন, তুমি 5 নঙ্গে পার করে দিচ্ছ, এটা হইল? এটা অন্যায়, হ্যাঁ। আচ্ছা, 30 মার্ক থেকে 5 মার্ক পাইলেই হবে। গ্রামারের যেটা সহজ মার্ক সেটাই বোঝান। হ্যাঁ, এটা কোনো কথা? এমসিকিউ কোর্সের ওইটাতে টাকা পাঠাইছি, অ্যাড করে নাই কেন ভাইয়া? আরে অ্যাড করবে। তো কি বললাম? উপসর্গ, প্রত্যয়, সমাস। প্রত্যয়টা পড়তে হবে না, শেষ। প্রত্যয়টা পড়তে হবে না এখন। হ্যাঁ, তো প্রত্যয়টা পড়তে হবে না, তাহলে কি উপসর্গ আর সমাসটা পড়বো, তাহলে হবে। এবার হচ্ছে প্রত্যয়টাই ভাই পড়তে হবে না কেন? প্রত্যয়টা তেমন কোশ্চেন হয় না প্রত্যয় থেকে, হয়েছে উপসর্গ থেকে, ঠিক আছে? এবার যদি প্রত্যয় থেকে হয় তাহলে উপসর্গ থেকে হবে না, আবার উপসর্গ থেকে যদি হয় তাহলে প্রত্যয় থেকে হবে না। এই কোশ্চেনটা হয় উপসর্গ, প্রত্যয় অথবা আসে সমাস, অথবাদে আসে কি সমাস, অথবাদে আসে সমাস। এবার কথা হচ্ছে এই উপসর্গ এবং প্রত্যয় এই দুইটা টপিক হচ্ছে বর্ণনামূলক। এই দুইটা আছে কি বর্ণনামূলক আসে। এই উপসর্গ এবং প্রত্যয়টা আসে কি, উপসর্গ আর প্রত্যয়টা আসে বর্ণনামূলক।
উপসর্গের প্রত্যয় আসে বর্ণনামূলক, আর এই সমাসটা আসে অথবা দিয়া 5টা সমাস আসে, মানে ওয়ার্ড থাকবে, তখন এই ওয়ার্ডগুলো থেকে 5টা সমাস নির্ণয় করতে হবে। 5টা সমাস কি করতে হবে? নির্ণয় করতে হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, আর কিছু না। বুঝতে পারছি? ও, সমাস অনেক হার্ড। আরে না, কি বলো সমাস অনেক হার্ড, এটা কোনো কথা বললাম? তো যেটা বললাম, তো কি পড়বা? পড়বা হচ্ছে সমাসটা পড়বা। এখানে সমাসটা পড়বা। উপসর্গ থেকে কমন কোয়েশ্চন আমি তোমাকে বলে দিতে পারি যে উপসর্গ থেকে কি আসবে। উপসর্গ থেকে তোমার আসতে পারে যে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নেই, অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে উপসর্গের, এটা হয়। এরকম হতে পারে, আর কিছুই না। বুঝছো? বুঝতে পারছি? তো এরকম হয়, শুধু সমাস করলেই হবে। হ্যাঁ, এখানে শুধু সমাসটা করো তাইলেই হবে। শুধু কি করো? সমাসটা করো তাইলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এই জায়গায় এই সমাসটাই আনসার করার চেষ্টা করবা। আচ্ছা, এবার হচ্ছে 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্ন। আচ্ছা, 5 নং প্রশ্ন কাহিনীটা কি করবো 5 নং প্রশ্নে? 5 নং প্রশ্নে হচ্ছে বাক্য তত্ত্ব আসে। কি আসে? বাক্য তত্ত্ব আসে। বাক্য তত্ত্ব অথবা দিয়ে আসেছে বাক্য রূপান্তর। এই বাক্য তত্ত্বের মনে করো তোমাকে কোয়েশ্চেন বলে দিলে দেখবে এই কোয়েশ্চেনগুলো আসবে। বাক্য কাকে বলে? গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ। বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণগুলো লেখো। বাক্য তারপরে সেটা তোমার যে অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ। এই হচ্ছে 3টা কোয়েশ্চেন বাক্য তত্ত্ব থেকে আসে। এই 3টা কোয়েশ্চেন বাক্য তত্ত্ব থেকে আসে। তো এই জায়গায় অথবা দেখে আসে বাক্য রূপান্তর, অর্থাৎ কি সরল বাক্য থেকে বলে যে সরল বাক্য থেকে কি করো? জটিল বাক্য করো। সরল বাক্য থেকে জটিল বাক্য করো। অথবা বলে যে তোমার যৌগিক বাক্য থেকে কি সরল বাক্য করো। মানে এক কথায় বাক্য রূপান্তর যেগুলো আছে, জাহিদ ভাই তোমাদের যেগুলো পড়াইছে বাক্য রূপান্তরে যা পড়াইছে জাহিদ ভাই। অথবা আসতে পারে তোমার যে বর্ণনামূলক বাক্য থেকে তোমার, মানে বিবৃতিমূলক বাক্য যেটা আছে, এই বিবৃতিমূলক বাক্য থেকে বলতে পারে যে প্রশ্নবোধক বাক্য রূপান্তর করো। এইরকম কোশ্চেন হতে পারে বাক্য রূপান্তর। তো এটা আরো বেশি কঠোর নাকি? না, এটা বেশি কঠিন না। আমার কলেজে প্রথম দ্বিতীয় টেস্ট পরীক্ষা হবে। তোমাদের কি অবস্থা ভাই? সবারই একই অবস্থা, ঠিক আছে? তোমার সাথে একই অবস্থা না? সবারই প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলাই পরীক্ষা হবে। কারণ দেখলাম যে প্রতিটা বোর্ড কোশ্চেনে এরকম থাকে। হ্যাঁ, 5 নং আরো বেশি কঠিন না, 5 নং একেবারেই সহজ। আচ্ছা, এবার দেখি আমাদের কলেজে শুধু দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হচ্ছে। এটা কলেজ ভিত্তিক। হ্যাঁ, এটা হচ্ছে কলেজ ভিত্তিক, মানে এক এক কলেজে এক এক রকম। আচ্ছা, তো এই জায়গায় উত্তর করবা কোনটা? বাক্য রূপান্তরটা উত্তর করার চেষ্টা করবা। যদি বাক্য রূপান্তরটা পারো আলহামদুলিল্লাহ, না হলে বাক্য তত্ত্ব। কারণ এই বাক্য তত্ত্বের কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বা। এই বাক্য রূপান্তরে যদি 5টা বাক্য আসে, 5টা বাক্য যদি তুমি সুন্দর করে 5টা রূপান্তর করতে পারো, 5-এ 5 মার্ক। 5-এ 5 মার্ক, এখানে মিস নেই। 5-এ 5 মার্ক পাবা। 5-এ কি পাবা? 5 মার্ক পাবা। আচ্ছা, আর এই যে বাক্য তত্ত্ব, এই বাক্য তত্ত্বের যে কোশ্চেনগুলো আসে, বর্ণনামূলক যে কোশ্চেনগুলো আসে, এগুলো থেকে তোমার বর্ণনামূলক থেকে দেখা যায় যে যতই ভালো লিখো 1 মার্ক কম পাবা। মানে 1 মার্ক দিতেই চায় না সরকার। কেন দেয় না এটা আল্লাহ জানে। কেন দেয় না, বুঝছো? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলাদা আলাদা হবে ভাইয়া। হ্যাঁ, আলাদা আলাদা হবে। নেতিবাচক গুলো আসবে না? সব আসবে না কেন? বুঝতে পারছি ভাইয়া। হুডিতে টুপি টাকার পরে আবার টুপি পরছেন। হুডির টুপিটা মানে আমার সাথে মানানসই না, বুঝছো? এর জন্য পড়ছি। 5 নাম্বারটা আরেকবার বলেন। এই যে বললাম বাক্য তত্ত্ব, এই যে বাক্য তত্ত্ব আসবে, কি আসবে? বাক্য তত্ত্ব আসবে। বাক্য তত্ত্বে বর্ণনামূলক যে কোশ্চেন আসবে, যে বাক্য কাকে বলে, গঠনগত বাক্যগত প্রকার, বাক্য কাকে বলে, তোমার সার্থক বাক্যের গুণগুলো লেখো। একটা সার্থক বাক্য হইতে কি কি গুণ প্রয়োজন। অথবা আসতে পারে যে অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করে, এই আর কি। আর বাক্য রূপান্তর সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল জটিল, তারপরে বর্ণনামূলক থেকে নেতিবাচক থেকে ইতিবাচক, এই আর কি। বুঝতে পারছি কথা? আচ্ছা জি ভাইয়া, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপর যাই, এবার 6 নম্বর পৃষ্ঠায় 6 নং প্রশ্ন নিয়ে কথা বলবো। 6 নং প্রশ্ন।
6 নং প্রশ্ন নিয়ে কথা বলবো। 6 নং প্রশ্ন। আর ভাইয়া দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে কার কার? এটা এখানে জানার বিষয়, তোমরা না যা করো। এবার হচ্ছে 6 নং প্রশ্ন, একটা আছে প্রয়োগ অপপ্রয়োগ নামে একটা টপিক আছে। প্রয়োগ অপপ্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ টপিক আছে। প্রয়োগ অপপ্রয়োগ এখানে আসবে সে একটা প্যাসেজ আসবে, তোমার বাক্য শুদ্ধি বা অনুচ্ছেদ শুদ্ধি। এখানে আসে কি এখানে আসবে বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধ করার জন্য বলো বাক্য শুদ্ধ। অথবা দিয়ে আসবে কি অনুচ্ছেদ থাকবে একটা, এই অনুচ্ছেদটা শুদ্ধ করে লেখার জন্য বলে দেয়, অনুচ্ছেদ শুদ্ধ করে লেখার জন্য বলবে। এই দুটো আসবে এখানে, বুঝছো? কি বললাম যে এখানে কি আসবে, যে এখানে কি আসবে, এখানে আসবে সে যে বাক্য শুদ্ধি অথবা অনুচ্ছেদ শুদ্ধ, বাক্য শুদ্ধ অথবা কি অনুচ্ছেদ শুদ্ধ, অনুচ্ছেদ শুদ্ধ, বাক্য শুদ্ধ অথবা অনুচ্ছেদ শুদ্ধ, অনুচ্ছেদ শুদ্ধ, বাক্য শুদ্ধ অথবা অনুচ্ছেদ শুদ্ধ। আচ্ছা এবার দেখি তো এই জায়গায় কি লিখবা হচ্ছে বাক্য শুদ্ধিটা লিখবা। অনুচ্ছেদ শুদ্ধি করতে গেলে তোমার দেখবা যে ভুল হয়ে গেছে, অনুচ্ছেদ শুদ্ধ করে লিখতে গেলে কি দেখবা ভুল হয়ে গেছে। তো এর জন্য অনুচ্ছেদ শুদ্ধ করে লেখার দরকার নেই, কোনো অনুচ্ছেদ শুদ্ধ করে লেখার কোনো প্রয়োজন নেই। কি লিখবা তাহলে বাক্য শুদ্ধি, কি লিখবা বাক্য শুদ্ধি। বুঝতে পারছি কথা? ভাইয়া মোবাইল রিচার্জ ডায়েরি এগুলো কবে দিবেন? যারা যারা পাইছে সবাইকে পাঠাই দেওয়া হবে। হ্যাঁ, সবাইকে পাঠাই দেওয়া হবে। আচ্ছা যাই হোক, তাহলে কি বললাম এখানে কি করবা বাক্য শুদ্ধি আর অনুচ্ছেদ শুদ্ধি। এই হচ্ছে তোমার টোটাল 6টা 30 মার্ক, গ্রামারের 30 মার্ক। টোটাল গ্রামারে কত মার্ক? 30 মার্ক। টোটাল গ্রামারে কত মার্ক? 30 মার্ক, 30 মার্ক টোটাল গ্রামারের এখানে 30 মার্ক। আচ্ছা 1 নং এবার কিভাবে লিখবো, উত্তর লিখবো কিভাবে? উত্তর লিখবো যারা হচ্ছে উচ্চারণ লিখবো, মানে শব্দের উচ্চারণ লিখবো, তারা লিখবো প্রদত্ত শব্দ। কি লিখবো? প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ শেষ। যেটা প্রশ্নে আছে উত্তরে লিখবো প্রদত্ত শব্দ। প্রদত্ত যে শব্দটা আছে ধরে আদ্য আছে, অদ্য আছে, অদ্য, এর উচ্চারণ লেখার জন্য বলছে। তার মানে প্রদত্ত শব্দ, তারপরে এই জায়গায় লিখবা উচ্চারণ, উচ্চারণ প্রদত্ত শব্দ লিখে দেখবে কি উচ্চারণ, এই অদ্যর যে উচ্চারণ হবে তা লিখবা শেষ। বুঝতে পারছি? 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। এখন যেহেতু এটা অথবাতে লিখতেছো এর জন্য এখানে অথবা দিবা, অথবা লিখবা। 1 নং প্রশ্নের উত্তর অথবা দিয়া, অথবা এরকম আসতে পারে যে 1 নং প্রশ্নের উত্তর ক এবং ক আসতে পারে, অথবা দিয়া এরকম আসতে পারে যে অথবা ক এবং ক। তার মানে তুমি 1 নং প্রশ্নের উত্তর ক লিখবা। এখানে যদি ক আসে চিহ্নিত করে দিয়ে খ আসে তাহলে খ লিখবা। কথা বুঝতে পারছি? তো এরকম ভাবে প্রদত্ত শব্দ দিবা আর এদিকে উচ্চারণ দিবা। তারপরে এখানে প্রদত্ত শব্দ, পরীক্ষার যে শব্দটা থাকবে এই শব্দটা লিখবা, তারপরে এখানে বাকিটা লিখে দিবা, তাইলেই হয়ে যাবে। আচ্ছা এবার 2 নম্বরটা একটু দেখি। 2 নম্বর সেম, 2 নম্বর আছে এই যখন শুদ্ধ অশুদ্ধ বানান লিখবা, এই একটু দেখে থাকি, শুদ্ধ অশুদ্ধ বানান লিখবা, এটা তো সেম যে কি লিখবা প্রদত্ত শব্দ, প্রদত্ত একটা অশুদ্ধ বানান দেওয়া আছে। আচ্ছা প্রদত্ত শব্দটা লিখবা আর তারপরে সে শুদ্ধ বানান লিখবা, শেষ, আর কিছুই না। বুঝছি? যে 2 নং প্রশ্নের উত্তর লিখবা, সে 2 নং প্রশ্নের উত্তর। এমন কথা আছে এখানে আছে কি অথবা দিয়ে লিখতেছো, তার মানে এখানে অথবা দিবা। আর যদি প্রশ্নে খ থাকে অথবা দিয়ে খ লিখবা, তারপর লিখবা কি, তারপর লিখবা প্রদত্ত শব্দ, তারপর কি লিখবা, তারপর লিখবা সেই দিক দিয়ে শুদ্ধ বানান, বানান শেষ। প্রদত্ত শব্দ শুদ্ধ বানান। ধরো প্রদত্ত শব্দ আছে মোহ, আছে কি মোহ, তো এটা শুদ্ধ বানান কি হবে? এটা শুদ্ধ বানান হচ্ছে মুহু, শুদ্ধ বানান শেষ। তার মানে এইরকম ভাবে তোমাকে আনসার করতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা এরপরে যে 2 নং গেল, এবার 3 নং। 3 নং এ সেম যে নির্দেশ করো যে ব্যাকরণ শব্দ যখন বর্ণনামক লিখবা তখন তো গড় বাঁধা লিখবা। এছাড়া কি এছাড়া যে নির্দেশ করো তখন সেম বাক্যটা লিখবা, যে বাক্যটা থাকবে এই বাক্যটা লিখবা। লিখা অথবা তোমার যদি একটা প্যাসেজ থাকে, ধরো একটা প্যাসেজ আছে, পুরো একটা প্যাসেজ আছে, এই প্যাসেজের মধ্যে তুমি যে বাক্যগুলো পাইছো এই শব্দগুলা তুমি লিখে দিবা জাস্ট উত্তর করে। যে 3 নং প্রশ্নের উত্তর দিয়া মনে করো যে লিখবা যে অথবা তারপরে এখানে 1 2 3 4 5টা দিয়া 5টা নাম লিখে দিবা, শেষ।
শব্দ লিখে দিবা যে এটা এই শব্দ, এটা এই শব্দ। কথা বুঝতে পারছি সবাই? আচ্ছা, এরপর দেখি ছক আকারে লেখা লাগবে এক নং, তোমার ইচ্ছাই সেটা পরীক্ষায়। তারপরে সমাসটা সেম, যে পদার্থ শব্দ, সমাসটার ক্ষেত্রে একটু ভিন্ন আছে। একটু ভিন্ন কি সমাসটার ক্ষেত্রে? সমাসে আনসার করার সময় প্রথমে লাগবে পদার্থ শব্দ, অথবা এখানে সমস্ত পদ লিখতে পারো। কি লিখতে পারো? সমস্ত পদ। তারপর যে পদটা থাকবে এই পদটা লিখলা। তারপর এখানে লিখবা, মাঝখানে লিখবা ব্যাস বাক্য, আর এখানে লিখবা কি? সমাস। অর্থাৎ এবার একটা সমাস আছে, ধরো হয়েছে যা সমাস আছে প্রবচন। তাহলে এটা বাক্য লিখবা প্রজেবচন। তারপরে এখানে কি করবা? এটা কোন সমাস? এটা হচ্ছে প্রাদেশিক সমাস, তার মানে লিখে দেবো প্রাদেশিক সমাস। শেষ। এরকম ভাবে আনসার করবা। এখন তুমি চাইলে এটাকে টেবিল আকারে সাজাতে পারো। টেবিল আকারে সাজায় মনে করো যে সুন্দর করে, অনেকেই আছে না এরকম ভাবে সাজা, তো এই সাজায় আর সুন্দর করে তুমি কি লিখতে পারো। শেষ। তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা। খাতায় তুমি মনে করো যে যত সুন্দর করে উপস্থাপন করবা, স্যার তোমাকে দেখবে। এটা মনে করো যে ভাইয়া রচনা কিভাবে লিখলে 18 জিনিস পাবো, এইগুলোতে যাই, রচনাগুলোতে যাচ্ছি তো সবগুলোতে যাই, তারপর ধীরে ধীরে সবগুলোই বলবো ইনশাল্লাহ। সর্দিটা একটু বেশি লেগে গেছে, বুঝছো? আর বাক্য রূপান্তর সেম, একটা করে বাক্য লিখবা, রূপান্তর করে দেবা। তারপর বাক্য শুদ্ধেও এখানে বাক্য শুদ্ধি, বাক্যটা লিখে শুদ্ধ বাক্য লিখতে হবে, এই আর কি। অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদ শুদ্ধ করো, অনুচ্ছেদটা লিখে শুদ্ধ লিখে দিতে হবে, তাইলেই হবে, আর কিছুই না। এই ছিল 30 মার্কের কাহিনী, যে 30 মার্ক কি কি করবা তোমরা। আর এই 30 মার্ক আমরা তোমাদের সবগুলো পড়াইছি, মানে 30 মার্কই পড়াইছি তোমাদেরকে, কোনো কিছু বাকি রাখি নাই। 30 মার্কই পড়াইছি, বুঝছো তোমাদের। তো ব্যাপারটা আছে, আমরা তোমাকে 100% দিচ্ছি, মানে 100% শতভাগ দিয়ে দিচ্ছি তোমাদের। এমন না যে শতভাগ দিয়ে নেই, যে জায়গায় কথা ছিল তোমাদের 60% দেওয়ার, সেই জায়গায় শতভাগ দিছি। আর কি করবো বলো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখি, এরপরে কথা আছে নির্মিত অংশ যেটা লিখিত, শুরুতেই থাকবে কি? নির্মিত অংশ শুরুতেই 7 নঙ্গে যেটা থাকবে, 7 নঙ্গে থাকবে হচ্ছে পারিভাষিক শব্দ, অথবা কি? অথবাতে থাকবে তোমার অনুবাদ। কি থাকবে? অনুবাদ। একেবারে ভুলেও অনুবাদ লেখার চেষ্টা করবে না, কারণ একটা বাংলা প্যাসেজ দেওয়া থাকবে, এটা ইংলিশ করার জন্য বলবে, অথবা ইংলিশ একটা প্যাসেজ দেওয়া থাকবে, এটা বাংলা করার জন্য বলবে। এইটা তোমার ভুল হবে কনফার্ম, এটা ভুলেও করবা না। তাহলে কি লিখবা? পারিভাষিক শব্দ লিখবা। 10টা শব্দ লিখবা 10 মার্ক, 10টা শব্দ লিখবা 10 মার্ক, এখানে 10টা লিখবা 10 মার্ক। কথা বুঝতে পারছি? তাহলে কি লিখবো সবাই কমেন্ট করে, কি লিখবো এখানে? পারিভাষিক শব্দ। কি লিখবো? পারিভাষিক শব্দ। সবাই কমেন্ট করে এটা, যে এখানে কি লিখবো? পারিভাষিক শব্দ লিখবো। কথা ক্লিয়ার? না, ক্লাসগুলো ডিলেট হয়ে যাবে বলতে ইউটিউবে পাবা, ইউটিউবে সারা জীবন পাবা। আরে স্যার 3 নংটা বোঝান না। আরে আল্লাহ, 3 নংটা কি বুঝাবো আর বলো? বললাম তো 3 নংটা। আচ্ছা, অনুবাদ সহজ হলে এই মাহমুদুল্লাহ অনুবাদ করবা, মহিউদ্দিন মোল্লা অনুবাদ করবা, তাহলে কিন্তু পারিভাষিক লিখবা, সবাই পারিভাষিক লেখার চেষ্টা করবা। আচ্ছা, যাই হোক, এরপরে দেখি এইখানে পারিভাষিক 10 হলে 10 মার্ক। আমি একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি অলরেডি। আচ্ছা, এরপরে হচ্ছে দিনলিপি বা প্রতিবেদন। এটা হচ্ছে 8 নম্বরে আসবে। হ্যাঁ, 8 নম্বরে কি আসবে? 8 নম্বরে আসবে হচ্ছে দিনলিপি অথবা প্রতিবেদন। দিনলিপি অথবা আসবে কি? অথবা আসবে প্রতিবেদন। দিনলিপি অথবা প্রতিবেদন। আচ্ছা, এবার কোনটা আনসার করবো? প্রতিবেদন আনসার করবো। কি আনসার করবো? প্রতিবেদন। যারা দিনলিপি পারো তার দিনলিপি আনসার করবা, যারা দিনলিপি পারো দিনলিপি আনসার করবা, কিন্তু প্রতিবেদনটা লেখার চেষ্টা করবা। প্রতিবেদন কারণ সেটা আবার সবাই তো প্রতিবেদন লেখে, অনেকে দিনলিপি লিখে না, মানে তোমার কাছে যেটা বেটার মনে হয়, এটা লিখবা। কিন্তু প্রতিবেদন লিখতে গিয়া নিয়ম ভুল করবা না।
কি করবে না, নিয়ম ভুল করবে না, কারণ নিয়ম ভুল করলে শুরুতেই মার্ক কেটে নিবে। নিয়ম ভুল করলে কি শুরুতেই মার্ক কেটে নিবে। ভাই কিছু ইম্পর্টেন্ট রচনার নাম বলেন। আরে বলে দিছি অলরেডি, নির্মিত অংশ সাজেশনের ক্লাস নিয়ে নিছি, ওইখানে সব পাই যাবা, বুঝছো? নির্মিত অংশ সাজেশন ক্লাস নিয়ে নিছি অলরেডি। তোমরা হয়তো অনেকে জানোই না যে নির্মিত অংশের ক্লাস নিছি। দিনলিপির প্রতিবেদনের থেকেও সহজ। আচ্ছা তাহলে তুমি প্রতিবেদন লিখবা। আচ্ছা এরপর দেখি, এটা হচ্ছে 8 নং, এরপর হচ্ছে 9 নং। 9 নং প্রশ্ন। আচ্ছা 9 নং প্রশ্নে কি থাকে? ওইখানে থাকে বৈদ্যুতিক চিঠি অথবা থাকে আবেদনপত্র। বৈদ্যুতিক চিঠি অথবা কি আবেদনপত্র। বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র। ওকে, বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র। সাজেশন ক্লাস পাই নাই, পাবা তো। এই দেখবা যে সাজেশন ক্লাস মিশন প্লাস কোর্সে দিছি। তাছাড়া সাজেশন ক্লাসটা তুমি ইউটিউবে পেয়ে যাবা। ইউটিউবে যাইলে পেয়ে যাবা। ইউটিউবে যাইলে পাবা, চিন্তা করে না। বৈদ্যুতিক চিঠি লিখবা। কি লিখবা? বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র। তুমি এইখানে আবেদনপত্র লিখবা। বৈদ্যুতিক চিঠিও সহজ, আবেদনপত্র সহজ। ছোটবেলা থেকে যেটা আবেদনপত্র লিখে আসছে, কিন্তু দুইটার মধ্যে নিয়ম ভুল করা যাবে না। আমি বৈদ্যুতিক চিঠি লেখা কিভাবে লিখতে হবে এটা আমি বলেই দিয়েছিলাম। তো এটা আমাদের নিয়ম ভুল করা যাবে না, কোনো রুলস ভুল করা যাবে না। তো এইটা একটু মাথায় রাখতে হবে, কোনো নিয়ম ভুল করা যাবে না। আচ্ছা এরপর কি? এরপর হচ্ছে সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। সারাংশ একেবারেই শর্ট। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ। বেশ কয়েকটা, তুমি এই জায়গায় ভাব সম্প্রসারণ এত বড় লেখার দরকার নেই, সারাংশ লিখবা, সময় বাঁচবে, প্লাস পাশাপাশি মার্ক মনে করো অল্পতে মার্ক পাই যাবে 10 মার্ক। তো সারাংশ লিখবা। কি লিখবা? সারাংশ। কি লিখবা না? ভাব সম্প্রসারণ লিখার দরকার নেই। কিন্তু যারা সারাংশ পারো না, উল্টাপাল্টা লিখবা, মানে 2-3টা লাইন, একটা কবিতা দেওয়া থাকবে বা একটা গল্প দেওয়া থাকবে, সারাংশ অথবা সারমর্ম আসতে পারে। তো মাথায় রাখবা যে একটা গল্প যেহেতু দেওয়া থাকবে, তো এটার সারাংশ লিখতে হবে। তো সারাংশটা হাইয়েস্ট গেলে 2-3 লাইন, বেস্ট একেবারে 2-3 লাইন বেস্ট। এটা চেষ্টা করবা। সারমর্ম অথবা সারাংশ লিখবা। আর নয় ভাব সম্প্রসারণ লিখবা। ভাব সম্প্রসারণ লিখলে 2-2.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। এরপর আছে কি? এরপর আছে সংলাপ বা কুদে গল্প। সংলাপ অথবা কি কুদে গল্প। কুদে গল্প মানে হচ্ছে মেসেজ আর কি। আমরা মেসেজ লিখি না, এই মেসেজের কুদে গল্প। এই কুদে গল্প লেখার দরকার নেই, সংলাপ লিখবা। কি লিখবা? সংলাপ লিখবা। সংলাপ কিভাবে লিখতে হবে, কি লিখা যাবে, কি লিখা যাবে না, সংলাপ কিভাবে লিখতে হবে, কি লিখা যাবে, কি লিখা যাবে না, ওইটা একটু দেখবা। কারণ আমি এটা বলেছিলাম সাজেশন ক্লাসে। দেখবা যে লিখিত সাজেশন ক্লাসটা আছে, ওইখানে বলে দিয়েছিলাম। এরপর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে রচনাতে 20টা মার্ক। একেবারে ভালো করে লেখার চেষ্টা করবা। রচনাতে 20 মার্ক, ওর একেবারে সর্বোচ্চ এফোর্টটা দিবা এখানে, কারণ 20 মার্ক যাতে তোমাদের কোনো সমস্যা না হয় 20 মার্কের, এটা মাথায় রাখবা রচনাতে। ভাইয়া বাপ সারাংশতে কি সেম নাম্বার দিবে? হ্যাঁ অবশ্যই সেম নাম্বার দিবে, সেম নাম্বার দিবে না কেন বলো? ইউটিউব চ্যানেল এসে যায় এমডি বনিয়ামিন নাম। হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি বনিয়ামিন। ওকে। সংলাপ লেখার নিয়ম শিখালে ভালো হয়। সংলাপ লেখার নিয়ম অলরেডি শিখাই ফেলছি। এই তো ছিল হয়েছে যা মনে করো যে এই যে তোমাদের প্রশ্ন পড়তে যা যা আসবে, তো কি লিখতে হবে, কি লিখতে হবে না, এই সবগুলো বলে দিলাম। কি লিখতে হবে, কি লিখতে হবে না, এই সবগুলো বলে দিলাম। তো এই জায়গা থেকে একটা বিষয় মাথা রাখতে হবে, এইদিকে তাকে। এবার যে জায়গাটা কথা বলবো একটু দেখি। তোমাদের 2025, 2025 থেকে 2023 পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে সব পড়ে ফেলবা। বোর্ড প্রশ্ন যত আছে সব পড়ে ফেলবা, কমন আসবে 100%। তোমার টেস্ট পরীক্ষা কমন আসবে, এর বাইরে আসবে না কিছু। প্রশ্ন ফাঁস করে দিলাম। 2025 থেকে 2023 পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে সব পড়ে ফেলবা। বাংলা দ্বিতীয় পড়তে যত বোর্ড প্রশ্ন আছে। রচনা কত পৃষ্ঠা লিখলে ভালো হয়? অবশ্যই তোমার এটা রচনা অবভিয়াসলি 16 থেকে 20 পৃষ্ঠা লিখবা। 16 থেকে 20 পৃষ্ঠা লিখবা অবশ্যই। ভাইয়া 8 নংয়ের কোনটা উত্তর করবো? 8 নংয়ের কোনটা উত্তর করবো এটা তো বলে দিয়েছিলাম। তুমি হচ্ছে দিনলিপি অথবা প্রতিবেদন লিখবা। দিনলিপি যদি তোমার কাছে ভালো হয় তাহলে দিনলিপি লিখবা। ভাইয়া রচনা কয় পৃষ্ঠা লিখলে ভালো হয়? 16 থেকে 20 পৃষ্ঠা।
16 থেকে 20 পৃষ্ঠা লিখবা, কিন্তু পয়েন্ট আকারে লিখবা, পয়েন্ট দিয়ে লিখবা। কি লিখবা? পয়েন্ট দিয়ে লিখবা, বুঝছো? মানে তোমার মোটামুটি ভাবে একটা রচনাতে যাতে তোমার পয়েন্ট থাকে 20 থেকে 30টার মধ্যে, মানে 25 থেকে 30টার মধ্যে পয়েন্ট থাকে, তোমার 25 থেকে 30টার মতো পয়েন্ট থাকে। মানে পয়েন্ট আছে না, ধরি মনে করো দৈনন্দিন জীবনের বিজ্ঞান, তাহলে দৈনন্দিন জীবনের বিজ্ঞানের মধ্যে অনেকগুলো পয়েন্ট আসবে, 1 2 3 4 করে এরকম। ভূমিকা, উপসংহার, মাঝখানে যা যা পয়েন্ট লাগে ওইগুলা, আবিষ্কার, নতুন নতুন আবিষ্কার কিভাবে হচ্ছে, অগ্রগতি, এই পয়েন্ট লিখার চেষ্টা করবা, পয়েন্ট লিখার চেষ্টা করবা, তাইলে ভালো করবা। কথা বুঝছি? মানে পয়েন্ট লিখতে হবে, মানে পয়েন্ট আকারে লিখতে হবে, যা লিখো পয়েন্ট আকারে লিখতে হবে। রচনা আমি 24 পৃষ্ঠা লিখি, 28 পৃষ্ঠা লিখি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কারণ অনেক মার্ক। নং বলেন প্লিজ ভাইয়া, কোন নং বলবো? কিছুই বলে নাই, বলে নং বলেন ভাইয়া। আচ্ছা, তো বোর্ড প্রশ্ন পড়বা 2025 থেকে 2023 পর্যন্ত বোর্ড প্রশ্ন পড়বা। আচ্ছা, এবার দেখো অনেকে আমাদের যে FRB 4.0 কোর্সটা যে চলতেছে, সেটা তো সবাই জানি, FRB 4.0 কোর্স। আচ্ছা, FRB 4.0 কোর্স যে ভর্তি চলতেছে এটা আমরা সবাই জানি। বর্তমানে ডিসকাউন্ট এখনো চলতেছে, কিন্তু সেটা হচ্ছে 4275 টাকা আমাদের বান্ডেল কোর্সে ডিসকাউন্ট চলতেছে। 4275 টাকায় বান্ডেল কোর্সে ডিসকাউন্ট চলতেছে। আগে যারা ভর্তি ছিল তারা 2800 টাকা 3800 টাকা দিয়ে ভর্তি হতে পারছিল, তো এবার হচ্ছে 4275 টাকা, সরি 75 টাকা। তো তোমরা যারা আমাদের এই FRB-তে ভর্তি হইতে পারো নাই, তোমরা চাইলে টেস্ট পরীক্ষা, সামনে যে টেস্ট পরীক্ষা আছে, এই টেস্ট পরীক্ষাতে যাতে ভালো করতে পারো, এজন্য আমাদের অন শর্ট MCQ একটা ব্যাচ আসছে, অন শর্ট MCQ। এটা আমরা ফ্রিতেই দিতে চাইছিলাম, কিন্তু এই যে দেখো আজকের বাংলা একটা ক্লাস হচ্ছে 355 স্টুডেন্ট ক্লাস করতেছে, মানে গুরুত্ব নেই, ফ্রিতে দিলে কোনো কিছু গুরুত্ব থাকে না। তো এটা একেবারে ফ্রিতে দিতে চাচ্ছিলাম, কিন্তু তোমাদেরকে জাস্ট নামমাত্র একটা ফ্রি দিচ্ছি, সেটা হচ্ছে 99 টাকা, মানে 99 টাকা, 99 টাকা নিচ্ছি ফ্রি, মাত্র 99 টাকা ফ্রি নিচ্ছি। এই 99 টাকা ফ্রি এর মধ্যে দিয়ে তোমাদেরকে আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উভয় পড়তেরই MCQ সব শেষ করে দেবো। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গ্রামার যে টপিক আছে, এই গ্রামার টপিক শেষ করে দেবো। ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গ্রামার টপিক শেষ করে দেবো। বাংলা প্রথম পত্র মানে যেগুলো MCQ আছে সব MCQ শেষ করে দেবো। আর বাংলা প্রথম পড়তে আমি হৃদয় ভাই দেখবা যে বাংলা দ্বিতীয় প্রথম পড়তে মানে কতটুকু ডিপলি তোমাদেরকে MCQ পড়ায়, বুঝছো? তো তোমরা চাইলে আমাদের এই ওয়ান শট MCQ-তে ভর্তি হতে পারো। এটা ভর্তি চলতেছে এখন 99 টাকা, 99 টাকা দিয়ে মাত্র। কিন্তু আমাদের এখানে অলরেডি 800 স্টুডেন্ট এনরোল করে ফেলছে। আমরা আর স্টুডেন্ট নিবে কত? আর স্টুডেন্ট নিবে 700 স্টুডেন্ট এখানে সুযোগ পাবে। আর তো যারা হৃদয় ভাইয়ের ক্লাস করতে চাও বা হৃদয় ভাইয়ের ক্লাস করতে আগ্রহী, ওয়ান শট MCQ-তে ভর্তি হতে পারো। আর যারা FRB-তে আছো তোমাদের সাথে তো অবশ্যই দেখাই হবে, যারা FRB-তে আছো তোমাদের সাথে দেখা হবে। আজকের ক্লাসটা ছিল আমাদের মিশন টেস্ট অ্যাপ্লাস কোর্স, যেটা ছিল টানা 1 মাস। আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে 60 থেকে 70% সিলেবাস শেষ করে দেবো। তো এই 60 থেকে 70% সিলেবাস শেষ করতে গিয়া আমি দেখলাম যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের 100% সিলেবাসে আমরা তোমাদেরকে শেষ করে দিচ্ছি, বুঝছো? বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে জাহিদ ভাই আর আমি। তো আজকের ক্লাসটা লাস্ট ক্লাস। তোমরা যদি মনে হয় তোমার কাছে না হৃদয় ভাইয়ার ক্লাস ভালো লাগে, আমাদের প্ল্যাটফর্মের ক্লাসগুলো তোমার কাছে ভালো লাগে, একটু হইলেও তোমার উপকার হয়েছে, একটু হইলেও তোমার পড়াশোনায় সিরিয়াসনেস আসছে আমাদের ক্লাসগুলোর জন্য, তাহলে আমাদের জন্য দোয়া করবা। আর হচ্ছে যাদের সামর্থ্য আছে তোমরা আমাদের FRB 4.0 কোর্সে ভর্তি হয়ে যাবা। FRB 4.0 কোর্সে কিন্তু তোমাদের আমরা একেবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত, যারা 26 ব্যাচ আছে তোমাদের সাথে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আছে, তারপর 27 ব্যাচ যারা আছো তাদের জন্য রেকর্ড ক্লাস থাকবে, একেবারে 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত একেবারে রেকর্ড ক্লাসগুলো থাকবে। তো তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা চাইলেই আমাদের এই FRB 4.0 কোর্সে ভর্তি হতে পারো। তাছাড়া হচ্ছে যারা মনে করো যে FRB 4.0 কোর্সে ভর্তি হওয়া নাই, তোমরা চাইলে আমাদের অনশট যে MCQ 99 টাকা, কোনো টাকা না, 99 টাকা মাত্র, রিসার্চই করে ফেলো তোমরা। তো 99 টাকা দিয়ে চাইলে কি ভর্তি হতে পারবা। তো আমরা সবসময় তোমাদের হৃদয়ে থাকতেছে, তোমাদের মনে থাকতেছে, আর তোমরা অবশ্যই আমার হৃদয়ে থাকবা, আমার মনে থাকবা, তোমাদের সবার প্রতি ভালোবাসা থাকবে সবসময়। তো তোমরা সবাই ভালো থাকবা। আজকের ক্লাসটাই লাস্ট ক্লাস। তো দেখা হবে কখনো অন্য কোনো জায়গায়, অন্য কোনো ওয়েতে, বা আবারও ফ্রি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সামনে আরো ফ্রি ক্লাস আসবে, বা পেইড ক্লাসে যারা বলতেছে পেইড ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো পড়াশোনায় যদি সমস্যা হয়, তাহলে হৃদয় ভাইকে একটা নক দিও শুধু, তাইলেই হবে যে ভাই এই টপিকটা বুঝি না, বা এই বিষয়টা বুঝি না, বা যে কোনো প্রবলেম, যে একেবারে ডিপ্রেশনে পড়ে গেছি, ঠিক আছে, কি করবো বুঝতেছি না, হতাশ, একটু হৃদয় ভাইকে স্মরণ করো, ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।